আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি বলছে। উদ্দীপক হিসেবে তিনটা চিত্র দেওয়া আছে, এক্স ওয়াই জেড তিনটা চিত্র, যেখানে এক্সে তোমার একটা পাকস্থলী অঙ্কন করার চেষ্টা করছে। দেখো একটা পাকস্থলী আঁকছে, এই যে পাকস্থলীটা, যার এইখানে যে ভাঁজটা, এই ভাঁজটাকে টি চিহ্নিতকরণ করছে। দেখো তো পাকস্থলীর একদম শেষে এইখানে এরকম একটা ভাঁজ যেটাকে টি চিহ্নিতকরণ করা আছে। আমরা জানি পাকস্থলীর শেষের দিকে মানে পাকস্থলীর পরপরই আমাদের ক্ষুদ্রান্ত্রের গঠন শুরু হয়ে যায়। তাহলে এই জায়গার যে ভাঁজটা, এটাকে আমরা বলবো হচ্ছে ডিউডেনাম। তারপরে এইদিকে আরেকটা ভাঁজ আছে, সেটা হচ্ছে জেজোনাম। এরপরে যখন আরও পেঁচানো অংশ আমরা দেখতে পাই, ওগুলো হচ্ছে ইলিয়াম। ডিউডেনাম, জেজোনাম আর ইলিয়াম, এই তিনটা অংশ নিয়ে আমাদের ক্ষুদ্রান্ত্র গঠিত। পাকস্থলীর পরেই এই ক্ষুদ্রান্ত্রের গঠন এখান থেকে শুরু হয়ে যায়। তাহলে টি যে জায়গাটা চিহ্নিতকরণ করছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ডিউডেনাম। তাহলে আমরা এক্স চিত্রটা বুঝতে পারলাম। এরপরে দেখো ওয়াই চিত্র কি বলছে। এই চিত্রটাতে লিভার বা কলিজা অথবা যকৃৎ, যেটাই তুমি বলবো, তিনটাই একই কথা, একটা যকৃৎ আঁকার চেষ্টা করছে। আমরা জানি যকৃতের সাথেই তোমার পিত্তথলি অবস্থান করে। এই যে দেখো পিত্তনালী, আর এখানে হচ্ছে তোমার পিত্তথলি। এই যে পিত্তনালীটা, এখান দিয়ে তোমার যকৃতে উৎপন্ন যে পিত্তরসগুলা, ওগুলা পিত্তথলিতে এসে জমা থাকে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, ওরা মনে করে কি পিত্তথলির ভিতরে বুঝি পিত্তরস উৎপন্ন হয়। আসলে কিন্তু না, পিত্তরসটা তোমার যকৃতে উৎপন্ন হচ্ছে। যকৃৎ পিত্তরস তৈরি করতেছে, পিত্তরস তৈরি করলে ওইটা জমা রাখতেছে হচ্ছে পিত্তথলিটা। তাহলে এটা গেল আমাদের ওয়াই চিত্র। এরপরে জেড চিত্রে একটা পাতার মতো অংশ আঁকছে। আসলে এটা পাতা না, এটা হচ্ছে অগ্নাশয়, যেটা এইখানটায় পাকস্থলীর নিচে যে যে ভাঁজটা আমরা দেখতে পাইছি, এই ভাঁজে কিন্তু এই মানে তোমার অগ্নাশয়টা অবস্থান করতেছে। তাহলে জেড চিহ্নিত অংশটা কি আমাদের অগ্নাশয়। তাহলে আমরা তিনটা চিত্রই বুঝতে পারলাম। প্রথমটা হইলো আমাদের ডিউডেনাম বুঝাইছে, পাকস্থলীর নিচে থাকা অংশটা। তারপরে হচ্ছে তোমার যকৃৎ আর পিত্তথলি, যকৃৎ বুঝাইছে। এরপরে জেড চিহ্নিত অংশটা হচ্ছে অগ্নাশয়। তাহলে উদ্দীপক বুঝতে পারার পরে চলো আমরা প্রশ্নগুলোতে যাই। কি বলছে দেখো তো। ক নম্বরে বলছে এনামেল কি। এনামেল হচ্ছে আমাদের দাঁতের বাইরের যে আবরণটা, করলে বাইরে থেকে যে অংশটুকু দেখা যাচ্ছে, এই অংশটাই হচ্ছে আমাদের এনামেল। এখন দাঁতের বাইরে থেকে শুধু এতটুকু দেখা যায়, কিন্তু ভিতরে তোমার আরো অনেক স্ট্রাকচার আছে। এই যে এরকম না দেখতে হয় দাঁতটা। এখন বাইরে থেকে যে আবরণটা, শক্ত যে আবরণ, চকচক করে সাদা যে অংশটা, এটাই হচ্ছে আমাদের এনামেল। এখন এই যে ধরো একটা দাঁত, এই দাঁতের উপরের দিকে যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে মুকুট, মুকুটের মতো অংশ। এখান থেকে ধরো তোমার মাড়ি শুরু হয়েছে, এতটুকু মাড়ির ভিতরে হচ্ছে গেঁথে থাকে, আর উপরের অংশটুকু আমরা বাইরে থেকে দেখতে পাই, এই যে এই অংশটুকু দেখা যাচ্ছে। তাহলে এই যে মাড়ির উপরে এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে মুকুট। এরপরে মাড়ি আর মুকুটের শেষ যেই জায়গাটা, এই অংশটুকু, এটাকে আমরা বলবো হচ্ছে গ্রীবা অঞ্চল। এটা কি দাঁতের গ্রীবা, গ্রীবা অঞ্চল। উপরের এই অংশটুকুকে কি বলবো, মুকুট বলবো। আর নিচের দিকে যেটা থাকতেছে, এটা হচ্ছে তোমার মূল অথবা শিকড়। তাহলে এই যে অংশগুলা, যেখানে মুকুটের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে একটা শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে, এটা হচ্ছে আমাদের এনামেল। তাহলে এনামেল কি, দাঁতের বাইরের যে শক্ত আবরণটা, যেটা হচ্ছে ধাতু দিয়ে গঠিত হয়, বা ক্যালসিয়াম মেইনলি এই জায়গাটায় কাজ করে। আমরা জানি আমাদের হাড়, দাঁত এগুলা গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো খ নাম্বারটা কি বলছে, মাছে ফরমালিন ব্যবহার ক্ষতিকর কেন। অবশ্যই শুধু মাছে না, ফরমালিন তুমি যদি শাকসবজিতেও ব্যবহার করো সেক্ষেত্রে এটা ক্ষতিকর। মানে ফরমালিন তুমি যেখানে ব্যবহার করো, ফরমালিন জিনিসটাই হচ্ছে ক্ষতিকর। তাহলে মাছে যদি আমরা ফরমালিন ব্যবহার করি, এটা কেন ক্ষতিকর হবে। যখন আমরা কোনো খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করতে চাচ্ছি, সেই সময় আমরা হচ্ছে এরকম রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করি, তাই না। ফরমালিন ব্যবহারের উদ্দেশ্য কি, যাতে এই ফলটা বা এই যে খাদ্য উপাদানটা, শাকসবজিটা আরও কিছুদিন যাতে টাটকা থাকে, ওই জন্য হচ্ছে ফরমালিনটা ব্যবহার করা হয়। বাইরে থেকে দেখতে টাটকা মনে হচ্ছে, কিন্তু তোমার ওর ভিতরে যে কেমিক্যালগুলো প্রবেশ করতেছে, মাছকে যখন ফরমালিন দিয়ে পানিতে ভিজায় রাখা হয়, তখন ওই পানিতে অনেক দীর্ঘ সময় থাকতে থাকতে ওই মাছের কোষগুলা ভিতরে এই যে বিষাক্ত কেমিক্যাল পদার্থটা কিন্তু প্রবেশ করে ফেলে। যার পরে তুমি যদি বাজার থেকে মাছটা কিনে আনো, আমরা অবশ্যই এটাকে ভালো করে ওয়াশ করে তারপরে হচ্ছে মানে ফুটায় রান্না করি, সেক্ষেত্রে জার্মগুলো মরে যাওয়ার কথা মানে আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু ফরমালিন তবুও যায় না। অনেক পরিষ্কার করেও যদি ওই ফলটা আমরা ধুই, অনেকক্ষণ যদি পানিতে ভিজায় রাখি, অথবা ওই মাছটাকে যদি অবশ্যই আমরা পরিষ্কার করে ধুবো, কিন্তু তবুও ওই ফরমালিনগুলা থেকে আমরা পুরোপুরি মুক্তি পাইতে পারবো না।
কারণ ওই ফরমালিনগুলো একদম মাছের কোষের ভিতরে, মানে প্রতিটা কোষে কোষে হচ্ছে যায় মানে প্রবেশ করে ফেলে। সেক্ষেত্রে তুমি যখন ওই মাছটা খাদ্য হিসেবে গ্রহণ করতেছো, এই ফরমালিন যখন তোমার পরিপাকতন্ত্র বা পেটে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। সেক্ষেত্রে ক্যান্সারের মতো মানে এরকম ভয়াবহ সমস্যাগুলোও কিন্তু হইতে দেখা যায়। তাহলে যারা ফরমালিন ব্যবহার করে, অবশ্যই অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করে, আমরা দেখে থাকি। এই কাজটা কিন্তু করা একদমই উচিত না। সে ভাবে যে আরে এই মাছ তো আর আমার পরিবারের সদস্য খাবে না, এই মাছ তো আমি খাবো না, তাহলে আমার কি সমস্যা? কিন্তু তুমি ধরো এই মাছে ফরমালিন ব্যবহার করলা, এখন তুমি তোমার মাছ খাচ্ছ না, তুমি অন্য জায়গা থেকে, অথবা যেই মাছটাতে তুমি ফরমালিন দাও নাই ওই মাছটা তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদেরকে খাওয়াচ্ছ। কিন্তু তুমি যখন অন্য আরেকজনের কাছ থেকে যখন সবজি কিনতে যাবা, মাছ বিক্রেতার কাছে তো আর সবজি নেই, সবজিওয়ালার কাছে মাছ নাই, আবার যার যেটা আছে সে অন্য একটা জিনিসের জন্য আরেকজনের উপর নির্ভর করতেছে। এখন সবাই যদি ভাবে যে আমি তো এই ফরমালিনওয়ালাগুলো আমার পরিবারের সদস্যদেরকে খাওয়াবো না, এই যেগুলা অন্য মানুষজন খাবে ওখানে আমি ফরমালিন দিয়ে রাখি, এরকম করে মানে তুমি যে কাজটা করবা ওইটার ফল কিন্তু ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। যার জন্য আমরা মানে এটা উদ্বুদ্ধ করতে চাই যাতে ফরমালিন ব্যবহার না করে এই মানে ব্যবসা বাণিজ্যগুলা, খাবারের যে জিনিসগুলো ওই জায়গাটায় মেনলি যাতে এই ব্যবহারটা না করা হয়, কারণ এটা অবশ্যই ক্ষতিকর। কারণ কোষের ভেতরে যখন ওই ফরমালিনটা চলে যাচ্ছে, এটা পরিষ্কার করার পরেও কিন্তু যায় না এবং আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তাহলে এই জন্য এটা হচ্ছে ক্ষতিকর। এরপরে আসো ঘ নাম্বারে কি বলছে, দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম এবং এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে কি হয়, এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এক্স অঙ্গে সৃষ্ট সমস্যা বর্ণনা। এক্স কি, আমাদের পাকস্থলী, এই যে পুরাটা হচ্ছে পাকস্থলী আর এই জায়গাটা হচ্ছে ডিওডেনাম। দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম এবং এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এক্স অঙ্গে যে সৃষ্ট সমস্যাটা, আচ্ছা পাকস্থলীতে যে সমস্যাটা সৃষ্টি হয় ওটাকে আমরা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার বলতে পারি। যে কোনো জায়গায় হইতে পারে, মানে পরিপাকতন্ত্রের যে কোনো জায়গায় তোমার আলসার হইতে পারে। সেক্ষেত্রে ওই জায়গার নাম অনুসারে, ধরো ডিউডেনামে হইলো সেক্ষেত্রে ডিউডেনাল আলসার বলতে পারি, আর পাকস্থলীতে হইলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো গ্যাস্ট্রিক আলসার। যে জায়গায় হচ্ছে ওই জায়গা অনুসারে নাম, কিন্তু মানে সমস্যাটা একই। কি হয়, ওর যে প্রাচীরটা, পাকস্থলীর যে প্রাচীর আছে ওই প্রাচীরে ক্ষত তৈরি হবে। কি জন্য ক্ষত তৈরি হবে? আমরা কি জানি, পাকস্থলীর প্রাচীর থেকে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্কৃত হয়। এটা কিন্তু খুবই শক্তিশালী একটা অ্যাসিড। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করতেছে, তুমি যে খাবারটা খাচ্ছ ওখানে পরিপাকে সাহায্য করতেছে, আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। আবার বাইরে থেকে যদি তুমি কোনো রোগ জীবাণু খেয়ে ফেলো, মানে কোনো জীবাণু যদি প্রবেশ করে, সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এটাকে মানে ধ্বংস করে ফেলে, কারণ শক্তিশালী একটা অ্যাসিড যেহেতু। কিন্তু এখন ধরো তুমি সকাল থেকে কিছু খাইলা না, সকাল গড়ায় দুপুর গড়ায় গেল, বিকাল হয়ে গেছে, তখন দেখবা যে তোমার পেটের ভিতর হচ্ছে জ্বালা করতেছে। এটার কারণ কি? খাদ্য পরিপাক করা হচ্ছে এই হাইড্রোক্লোরিকের কাজ। ও সব সময় পাকস্থলীর গাত্র থেকে নিঃসৃত হইতেই থাকবে। এই যে পাকস্থলীর যে প্রাচীরটা, এই প্রাচীর থেকে সব সময় তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হইতে থাকে। যখন খাদ্য আসে তখন সে ওইটার উপর ক্রিয়া করে। কিন্তু যদি খাবার না থাকে, তাহলে এখানে কোনো খাবার নাই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড তো অনবরত নিঃসৃত হচ্ছে, তখন কি হবে, পাকস্থলী নিজেকে নিজে পরিপাক করে ফেলার চেষ্টা করবে। কি জন্য? কারণ আমরা প্রোটিন জাতীয় খাবার খাই, পাকস্থলীও তো মাংস দিয়ে তৈরি বা প্রোটিন, আমরা প্রাণীজ প্রোটিন খাই না, মাংস খাই। সেক্ষেত্রে পাকস্থলী নিজেও কিন্তু প্রোটিন উপাদান। তাহলে তুমি ভাবো যে ও প্রোটিন পরিপাক করে, আমিষের উপর ক্রিয়া করে, ও নিজেও তো আমিষ, তাহলে ও নিজেকে নিজে পরিপাক করে ফেলতেই পারে। এমন সময় পাকস্থলীর প্রাচীর থেকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে, তখন কি করে, ও ওর নিজের এই যে গাত্রের উপরে হচ্ছে ক্রিয়া করা শুরু করে। ও ভাবে যে এই তো আমিষ পাইছি, এটা পরিপাক করা শুরু করি। তাহলে এই যে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এখানে ক্ষত তৈরি করবে। ক্ষত তৈরি হইলে মানে ক্ষত যদি অনেক দিন, মানে দীর্ঘদিন যদি তুমি খাদ্যে এভাবে অনিয়ম করতে থাকো, সেক্ষেত্রে তোমার কি হবে, ওই প্রাচীরের ক্ষতটা কখনো কিন্তু রিপেয়ার হয় না। ওই ক্ষতটা নিয়ে তোমাকে কিন্তু সারা জীবন মানে এই সমস্যাটা বয়ে বেড়াইতে হবে। তখন হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রিক আলসারটা হচ্ছে। তাহলে ওই যে মায়েরা দেখো না, সকালবেলা না খেয়ে বের হইলে বকা দেয়, কারণ কি, এই যে তোমার যদি একবার আলসার হয়ে যায়, এটা কিন্তু আর তুমি মানে ভালো হবে না। একবার যদি প্রাচীরে ক্ষত সৃষ্টি হয়, সেক্ষেত্রে শুধু যে পাকস্থলীর প্রাচীরে ক্ষত হবে এরকম না, অন্যান্য অংশগুলাই হচ্ছে তোমার কিন্তু ক্ষত তৈরি হইতে পারে। আর কি জিজ্ঞেস করছে, এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণেও কিন্তু এটা হইতে পারে। তুমি খাদ্যে অনিয়ম করলে তো হইলই, এছাড়াও যদি হেলিকোব্যাক্টর পাইলোরি একটা ব্যাকটেরিয়া আছে, এই যে ব্যাকটেরিয়াটা, এটা যদি তোমার মানে অন্ত্রে প্রবেশ করে, সেক্ষেত্রে মানে প্রবেশ করলেই তো তোমার পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত বৃহদান্ত সব জায়গায় চলে যেতে পারবে। তাহলে এই নামটা মনে রাখা লাগবে, হেলিকোব্যাক্টর পাইলোরি। এই ব্যাকটেরিয়াটার আক্রমণে পাকস্থলীতে গ্যাস্ট্রিক আলসার হইতে পারে। এই জায়গায় একটা ট্র্যাজিক স্টোরি আছে। স্টোরিটা যদি আমি বলি, যারা এটা আবিষ্কার করতে গেছে, মানে যে বিজ্ঞানীরা হেলিকোব্যাক্টর পাইলোরিটা আবিষ্কার করছে গ্যাস্ট্রিকের জন্য দায়ী হিসেবে,
সেক্ষেত্রে আগে ধারণা করা হয়তো এরকম, আগের মানুষজন এরকম ভাবতো যে পাকস্থলী থেকে এরকম গাঢ় একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্কৃত হয়, তাহলে তো আমরা বাইরে থেকে মানে ক্ষতিকর কোনো কিছু বা অনিষ্টকারী কোনো কিছু যদি আমাদের পাকস্থলীতে প্রবেশ করে, সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওইটাকে মেরে ফেলবে বা ধ্বংস করে ফেলবে, গলায় ফেলবে। মানে হাইড্রোক্লোরিক এত শক্তিশালী, যদি তোমার হাতের এই জায়গাটা পড়ে, এটা হচ্ছে তোমার গলে গিয়ে কিন্তু এখান দিয়ে মানে ছিদ্র হয়ে যেতে পারে, এতটা শক্তিশালী। তাহলে অবশ্যই বাইরে থেকে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে হাইড্রোক্লোরিক ওইটাকে মেরে ফেলবে। এটা হচ্ছে আগের দিনের মানুষদের ধারণা ছিল। ঠিক আছে, ধারণাটা ভুল না, কিন্তু হেলিকোব্যাক্টর পাইলোরি হচ্ছে আরও পাওয়ারফুল, যেটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছু করতে পারে না। এটা প্রমাণ করার জন্য যে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে যে হেলিকোব্যাক্টর পাইলোরি কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে পারে, কেউ মানতেছিল না। কোনো কিছু যখন মানে প্রথমে শুরুতে যখন আবিষ্কার হয়, তখন কিন্তু এটা জনগণের বিশ্বাসের জায়গাটা পাইতে কিন্তু অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে ওই বিজ্ঞানীদেরও এই সমস্যাটা হচ্ছিল। এখন ওরা কি করছে, এটা প্রমাণ করার জন্য একটা দ্রবণ নিছে, একটা ছোট কাপের ভিতর পানিতে গোলাইছে হেলিকোব্যাক্টর পাইলোরি, এই ব্যাকটেরিয়াগুলো নিয়ে হচ্ছে দ্রবণ তৈরি করছে। ওই দ্রবণটা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে ওরা বলতেছিল যে আমাদের পেটে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার এই যে মানে হেলিকোব্যাক্টর পাইলোরিগুলো যে আমি খেলাম ওগুলাকে মেরে ফেলতে পারতেছে কিনা, আর যদি মেরে ফেলতে না পারে সেক্ষেত্রে তো আমি গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হয়ে যাবো, তাই না? এরকম একটা রিস্ক নিয়ে ওরা কি করছে, এইটা প্রমাণ করার জন্য ওই দ্রবণগুলো খেয়ে ফেলছে। এমন সময় মানে ওই হেলিকোব্যাক্টর পাইলোরি যখন ওদের পাকস্থলীতে গেল, তখন ওইটা তো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো ওদেরকে কিছু করতে পারতেছে না। আর ওই যে বিজ্ঞানীটা উনি আবিষ্কার করার জন্য নিজে কিন্তু গ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হয়ে গেছিল। তাহলে এতগুলো হেলিকোব্যাক্টর পাইলোরি দ্রবণ যে খাওয়ার ফলে ওনার কিন্তু মানে মৃত্যু হয়ে গেছিল। তাহলে উনি তার আবিষ্কারটাকে বাস্তবায়ন করার জন্য বা মানুষের বিশ্বাসের জায়গায় আনার জন্য কত বড় একটা রিস্ক নিছে দেখো। তাহলে হেলিকোব্যাক্টর পাইলোরি হচ্ছে ওই ধরনের ব্যাকটেরিয়া যেটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড ওটাকে ধ্বংস করতে পারতেছে না, যার কারণে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়। তাহলে চলো এবার আমরা পড়াশোনা করি। দুইটা কারণ জানলাম, একটা হচ্ছে খাবার যদি অনিয়ম করে খাও, পাকস্থলী যদি ফাঁকা থাকে। অনিয়ম বলতে বেশি কিছু খাওয়া লাগবে না, একবারে বেশি কিছু খাওয়া লাগবে না, কিন্তু একটু একটু করে সবসময় হচ্ছে পেটে খাবার দিতে থাকবা। মানে পেটটা যাতে মানে পাকস্থলী যাতে তোমার খালি না থাকে, সেক্ষেত্রে একটু একটু খাবার দিতে থাকলে, আমিষ জাতীয় খাবার, তখন পাকস্থলীর যে প্রাচীরটা ওখান থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হবে ওটা কি করবে, খাবারের উপর কাজ করতে পারবে। তখন ও আর নিজেকে পরিপাক করতে চলে যাবে না, আরে আমি খাবার পাচ্ছি না, আমি নিজেকে পরিপাক করে ফেলি। ও তো আর বুঝে না যে নিজেকে পরিপাক করতে, ও ভাবতেছে যে প্রোটিন পাইছে, প্রোটিন পরিপাক হয়ে যাচ্ছে এরকম। তাহলে একটু একটু করে খাবার সবসময় হচ্ছে পেটে রাখবা, মানে পাকস্থলীকে দিবা আর কি। আর আম্মুরা যে সকালে খেয়ে যেতে বলে, মায়েদের কথা এই জন্যই শোনা দরকার, দেখছো মায়েরা কিন্তু ডাক্তার হয়। এবার চলো, পাকস্থলীতে আলসার বলতে যে কোনো এপিথেলিয়াল বা আবরণী টিস্যুর এক ধরনের ক্ষত বোঝায়। এই যে আবরণী টিস্যুর আরেক নাম হচ্ছে এপিথেলিয়াম টিস্যু। এই যে আবরণী টিস্যুর ক্ষত, এটা যে কোনো জায়গার আবরণ হইতে পারে, এই যে পাকস্থলীর বাইরে আবরণ হইতে পারে, তারপর এইদিকেও তো আমাদের অন্ত্র আছে, এই জায়গায় হচ্ছে তোমার যে আবরণ টিস্যুগুলো, ওই জায়গায়ও ক্ষত তৈরি হতে, যে কোনো জায়গায় যেখানেই ক্ষত তৈরি হবে ওখানে আমরা কি বলবো, এই আলসার সৃষ্টি হইতে দেখবো আর কি। এখন পেপটিক আলসার বলতে খাদ্যনালীর কোনো অংশের আলসারকে বোঝাচ্ছে। পেপটিক আলসার বলতে খাদ্যনালীর যে কোনো অংশ, এই যে দেখো এই জায়গাটা হচ্ছে তোমার খাদ্যনালী, উপর থেকে কি আমাদের মুখগহ্বরে পরে যে নালীটা শুরু হয় ওটা অন্ননালী বা খাদ্যনালী, ওইখানে হইলে আমরা কি বলবো, পেপটিক আলসার বলবো। আবার যদি পাকস্থলীতে হয় সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার বলবো, যেই জায়গায় মানে অবস্থান করে ওই জায়গার নাম অনুসারে। দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণে যদি অনিয়ম হলে পাকস্থলীতে অম্লের আধিক্য ঘটে। অম্ল কি জন্য, অম্ল হচ্ছে অ্যাসিড, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা শক্তিশালী অম্ল। তাহলে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হচ্ছে, এখানে অম্লের পরিমাণ কিন্তু বেড়ে যাবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে তো আমরা অম্ল বুঝতেছি। এবার অনেক সহজে কিন্তু তোমার এই প্রাচীরটা ক্ষত তৈরি হয় না, কি জন্য, কারণ পাকস্থলীর প্রাচীরটা অনেক পুরু হয় এবং মিউকাস দ্বারা পূর্ণ থাকে। মিউকাস বলতে হচ্ছে তোমার মানে পিচ্ছিল একটা পদার্থ, যেটা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব সহজে কিন্তু ভাঙতে পারে না। কিন্তু দীর্ঘদিন যদি তুমি অনিয়ম করতে থাকো সেক্ষেত্রে আস্তে আস্তে করে তোমার মিউকাসও সরাই ফেলাবে, পুরো প্রাচীরটাও তোমার ক্ষত তৈরি হয়ে যাবে। তাহলে এই যে অনেক দিন ধরে যদি এই অবস্থা চলতে থাকে, অম্ল বা অ্যাসিড দিয়ে যদি পাকস্থলীর অন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়, তখন এটাকে আমরা পেপটিক আলসার হইতে দেখব। এছাড়াও খাদ্যে অনিয়মের সাথে সাথে যদি তুমি ভাজা পোড়া খাবার খাও, বিষণ্ণতা বা উৎকণ্ঠা, ওই যে ডিপ্রেশনে যারা থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই পেপটিক আলসারটা হইতে পারে। অন্যতম প্রধান কারণ হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি, যে ব্যাকটেরিয়াটা যদি প্রবেশ করে তাহলে তোমার ওই পেপটিক আলসার হওয়া মাস্ট। এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করলে কীরকম সিমটম দেখা যায়, ওই যে পাকস্থলীতে জ্বালা পোড়া করতে থাকে। এখন পাকস্থলীতে বলতে ওই যে তার নিচেও তো ক্ষুদ্রান্ত্রেও তো চলে যেতে পারে, সেক্ষেত্রে আমরা নাভির উপরের অংশে ব্যথা অনুভব হইতে দেখব। তাহলে এই জায়গায় সিমটম আমরা কি দেখতে পাবো, দেখো তো, পেটের ঠিক মাঝ বরাবর নাভির একটু উপরে
একঘেয়ে ব্যথা অনুভূত হবে। আর খালি পেটে বা অতিরিক্ত তেল জাতীয় খাদ্য খেলে ব্যথাটা বাড়বে, আলসার মারাত্মক হলে বমি হতে পারে। এগুলো হচ্ছে আমাদের সিমটম। কি সিমটম আমরা দেখতে পাবো? কখনো কখনো বমি এবং মলের সাথে রক্ত নির্গত হইতে দেখা যায়। এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্স-রের মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। নির্ণয় করা গেলেও কি হবে? তুমি যদি একবার আক্রান্ত হয়ে যাও, ওখান থেকে আর মুক্তি পাওয়া যায় না। সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে সুন্দর একটা জীবনযাপন করতে হবে, যেখানে অবশ্যই তোমার সময় সময় খাবারটা গ্রহণ করতে হবে। কারণ ওই যে পাকস্থলী যদি খালি থাকে, সেক্ষেত্রে তোমার পাকস্থলী প্রাচীরটা ও নিজে নিজে ক্ষত তৈরি করবে। আর হচ্ছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বা রোগ জীবাণু থেকে হাত ধুয়ে হচ্ছে খাবার খাইতে হবে। এগুলো ছোটবেলা আমরা সবাই জানি। তাহলে এই হেলিকোব্যাক্টার পাইলোরি যাতে অন্ত্রে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সুন্দর একটা লাইফ স্প্যান করতে হবে। তাহলে এরকম হইলে আমরা কি বলতে পারি? গ নম্বর প্রশ্নটার জন্য এখানে দীর্ঘদিন খাদ্য গ্রহণে অনিয়ম ব্যাকটেরিয়ার কারণে একসঙ্গে যে সৃষ্ট সমস্যাটা, ওই সমস্যাটা আমরা বর্ণনা করলাম। সমস্যাটা হচ্ছে পেপটিক আলসার অথবা গ্যাস্ট্রিক আলসার। এরপরে আসো ঘ নাম্বারটাতে, উদ্দীপকের টি অংশে, টি অংশ কি ছিল? ডিউরেনাম ছিল, তাই না? এই যে পাকস্থলীর নিচে দিয়ে টি অংশটা চিহ্নিতকরণ করা ছিল। উদ্দীপকের টি অংশে, এই যে টি অংশটা ডিউরেনাম, টি অংশে ওয়াই ও জেড এর কার্যকারিতা। ওয়াই কি? যকৃৎ, আর এই জায়গাটা হচ্ছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয় আর যকৃৎ এইখানে কি কাজ করতেছে, এই কাজটা হচ্ছে বর্ণনা করা লাগবে। এখন আমি যদি বলি এই জায়গাটায় মেনলি খাদ্য পরিপাক হয়, আর কিছুই হয় না, খাদ্য পরিপাকের কাজ করতেছে। এই তিনটা মিলাই হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র। এই তিনটা না, আরো অনেক কিছু আছে, সবকিছু মিলাই হচ্ছে পরিপাকতন্ত্র। আমি যদি তোমাদেরকে চিত্রটা একটু দেখাই, পরিপাকতন্ত্রটা দেখতে এরকম হয়, দেখো তো। সবার প্রথমে তোমার মুখগহ্বর, মুখগহ্বর এখান দিয়ে খাদ্য প্রবেশ করলো। পরিপাক দুইটা ভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এখন যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে কি হয়? যন্ত্র কাজ করে। পরিপাক দুই ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা রাসায়নিক। রাসায়নিক যান্ত্রিক পরিপাক তোমার মুখগহ্বর থেকে শুরু হয়। যখন তুমি খাবারটা মুখে দিচ্ছ, এখানে যন্ত্র হিসেবে দাঁত ব্যবহার করা হয়। এই যে দাঁতগুলা কি করতেছে? আমাদের খাদ্যগুলাকে ক্ষুদ্র কণায় ভাঙতে সাহায্য করতেছে। দাঁত কিন্তু 4 ধরনের হয়। সবার সামনের দিকে যেগুলো আমরা দেখতে পাই ই করলে, সেগুলো হচ্ছে আমাদের কর্তন দাঁত। এটা দিয়ে আমরা কি করি? খাবারটাকে কাটি। তারপরে দেখো দুইটা ব্যাম্পায়ারের মতো দাঁত আছে, উপরে নিচে একটু সুচালো হয়। ওগুলাকে আমরা বলি হচ্ছে ছেদন দাঁত, যেটা দিয়ে আমরা খাবার ছিঁড়তে সাহায্য করে। তার পিছনে মাড়িতে যে দাঁতগুলো আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে পেশন দাঁত। পেশন নাম শুনলে বুঝে ওরা কি করবে? খাবারটাকে পিষবে। তাহলে অগ্রপেশন আর পিছনের দিকে থাকলে পেশন। তাহলে এই যে 4 ধরনের দাঁত আছে, ওরা কই অবস্থান করতেছে? যান্ত্রিক পরিপাকে সাহায্য করতেছে। এখন যান্ত্রিক পরিপাকে দাঁতগুলো আমাদের খাবারগুলোকে ভেঙে কিছুটা ক্ষুদ্র উপাদানে পরিণত করে দিল। এরপরে দাঁতের পরে এই জায়গাটায় কি হবে? তোমার পরিপাক কি বলবো এটাকে, হচ্ছে অন্ননালী। অন্ননালী দিয়ে তোমার খাবারটা কোথায় চলে আসতেছে? পাকস্থলীতে আসতেছে। দেখো পাকস্থলী থেকে তোমার খাদ্য পরিপাক শুরু হয়ে যাবে। এখানে কি? আমিষ জাতীয় খাদ্য পরিপাক হবে, আমিষ জাতীয় খাদ্য পরিপাক হবে। আর মুখগহ্বরে শর্করার আংশিক পরিপাক কিন্তু আমরা দেখতে পাই। শর্করা জাতীয় খাদ্য এখানে আংশিক পরিপাক হয়ে যাবে। আমাদের যে লালা থাকে মুখে, সেই লালাগুলাতে তোমার টায়ালিন, স্যালিভারি অ্যামাইলেজ এই উপাদানগুলো থাকতেছে। ওরা কিন্তু শর্করাকে ভেঙে কিছুটা ক্ষুদ্র কণায় হচ্ছে মানে ক্ষুদ্র উপাদানে পরিণত করে দিচ্ছে। এরপরে খাবারটা যখন পাকস্থলীতে আসলো, এখানে শুধুমাত্র আমিষের পরিপাক হবে। আমি ছোটবেলা মনে করতাম পাকস্থলীতেই বুঝি সব খাবার পরিপাক হয়ে যায়। পাকস্থলী যেখানে পাক হয়, পরিপাক সব কিছু হয়ে যায়। আসলে কিন্তু না, পাকস্থলীতে সব খাবার পরিপাক হয় না। পাকস্থলীতে শুধু আমিষ পরিপাক হয়। পাকস্থলীতে শুধু আমিষ পরিপাক হয়। আর আমিষ বলতে প্রোটিন, পাকস্থলী নিজেও কিন্তু প্রোটিন। এজন্য কিন্তু ওই যে গ নাম্বার প্রশ্নটাতে কি ছিল? নিজেকে নিজে পরিপাক করে ফেলা শুরু করতেছিল। এরপরে পাকস্থলীর এই জায়গাটায় দেখো তো একটা ভাঁজ দেখতে পাচ্ছ? পাকস্থলীর এই জায়গাটায় যে ভাঁজটা, এই ভাঁজটাকে আমরা বলবো হচ্ছে ডিউডেনাম। এখান থেকে তোমার ক্ষুদ্রান্ত্র শুরু হয়ে গেছে। এই যে পেঁচানো অংশ বাংলা ভাষায় বললে হচ্ছে নাড়িভুঁড়ি বলতে পারি। তাহলে এই যে নাড়িভুঁড়িটা শুরু হইলো, এরপরে এখানে ক্ষুদ্রান্ত্র শেষ। দেখো এই জায়গাটা ক্ষুদ্রান্ত্র শেষ, এখান থেকে আবার ঢেউ 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 যে অংশটা দিছি ওইটা হচ্ছে বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত্র এখানে শেষ, বৃহদান্ত্র শুরু। এই জায়গাটায় একটা অঙ্গ আছে, এটা হচ্ছে আমরা অ্যাপেন্ডিক্স বলি। মাঝে মাঝে আমরা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হইতে দেখি। এই অঙ্গটা হচ্ছে অকেজো একটা অঙ্গ, যেটা মানবদেহে এখন কোনো কাজ করে না, আগে কাজ করতো গুহাতে যখন মানুষ বসবাস করতো ওই সময়টায়। এখন যখন এইখানটায় খাবার আসতেছে,
এখানে খাদ্য পরিপাক হওয়া প্রয়োজন। মুখে শর্করা পরিপাক হইল অর্ধেক, তারপরে আমিষ পরিপাক হইলো এখানে অর্ধেক, তারপরে বাকি খাবার, তুমি তো শুধু শর্করা আর আমিষ খাও না, তুমি তো স্নেহ পদার্থ খাও, তুমি ভিটামিন খনিজ অনেক কিছু খাচ্ছ খাদ্য হিসেবে, সেক্ষেত্রে ওই সবগুলা খাবার পরিপাক করা প্রয়োজন। ওই সবগুলা খাবার এই ক্ষুদ্রান্ত্রে এসে পরিপাক হবে। এখন এই জায়গাটায় শর্করার আংশিক পরিপাক হয়েছিল, এখানে আমিষের আংশিক পরিপাক হয়েছিল। আংশিক হইলে তো হবে না, আমাদের পুরোপুরি ভাঙতে হবে। যেই খাদ্যটা তুমি গ্রহণ করতেছো জটিল খাদ্য উপাদান, ওটা পুরোপুরি ভেঙে সরল উপাদানে পরিণত হইতে হবে। তাহলে আংশিক পরিপাক হইলে ওইটা কিন্তু আমাদের কোষ অ্যাবজর্ব করতে পারবে না। এখন আমাদের কি করা লাগবে? পুরোটা পরিপাক করা লাগবে। এখন যখন পুরোটা পরিপাক করার সময় আসতেছে, তখন ক্ষুদ্রান্ত্র হচ্ছে এই জায়গাটায় মেইন কাজ করে। ক্ষুদ্রান্ত্রের ভিতর দিয়ে সকল খাদ্য সরল উপাদানে পরিণত হয়। শর্করা, আমিষ, স্নেহ, যেটাই তুমি খাও, যেটা আংশিক পরিপাক হওয়া ছিল, যেটা একটু পরিপাক হওয়া ছিল না, মানে র ম্যাটেরিয়ালস, পুরাটা সবকিছু এই ক্ষুদ্রান্ত্রের ভিতরে সম্পূর্ণ পরিপাক হয়ে যাবে। এবার চলো, ক্ষুদ্রান্তে যে পরিপাক হবে, এটা তো আমি বারবার বলতেছি যে ক্ষুদ্রান্তের সকল খাদ্য পরিপাক হবে, কিন্তু হবেটা কিভাবে? এইখানে এই দেখো, পিত্তথলি থেকে পিত্তরসটা এই নালীর ভিতর দিয়ে কোথায় আসলো? ওই ডিউডেনামের ভিতরে আসলো না? দাঁড়াও আমি জিনিসটা আরেকটু জুম করি, তাহলে সুন্দর করে বুঝতে পারবা। দেখো তো এই জায়গাটায় তাকাও, এই যে ডিউডেনাম, এই ডিউডেনামের ভিতরে এই নালী দিয়ে পিত্তরসগুলো আসতেছে। এরপরে এই যে অগ্নাশয়, অগ্নাশয় থেকে কিছু রস এইখান দিয়ে এই ডিউডেনামেই আসবে। এখন আমাদের উদ্দীপকে বলা ছিল যে যকৃৎ, ওটার সাথে পিত্তথলি আঁকা ছিল, যকৃৎ এবং অগ্নাশয় কিভাবে টি অংশে কাজ করে। টি অংশ বলতে এই যে এটা, তাই না? এখন এইখানে সবগুলা রস দেখো আসতেছে, সবগুলা রস যখন আসতেছে, পিত্তরস হচ্ছে অনেক বেশি ক্ষারীয়। এই ক্ষারীয় পিত্তরস কি করে? তোমার স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। স্নেহ জাতীয় খাদ্যগুলোকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে। ওইটা হচ্ছে আমাদের এই পিত্তরসের কাজ। তাহলে পিত্তরসের কাজ যদি আমি লিখি, পিত্ত কি করে? পিত্তরস স্নেহকে ভাঙে, স্নেহ পদার্থকে ভেঙে, স্নেহ পদার্থ ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত করে, ক্ষুদ্র কণায় পরিণত করতেছে। কিন্তু পিত্তরসটা আসতেছে কোথা থেকে? পিত্তরস আসতেছে কিন্তু আমাদের এই যকৃৎ থেকে বা লিভার থেকে। যকৃৎ থেকে পিত্তরস যখন আসতেছে, তখন এটা এখানে জমা থাকতেছে। এই ভুল ধারণাটা কিন্তু ওই যে বাদ দিতে হবে, যে আমরা মনে করি পিত্তরস পিত্তথলিতে উৎপন্ন হয় না, কিন্তু পিত্তরস তৈরি হয় হচ্ছে তোমার এই যে যকৃতে, জমা থাকে পিত্তথলিতে, তারপরে পিত্তনালী দিয়ে ডিউডেনামে আসলো, এসে কি করতেছে? তোমার স্নেহ জাতীয় যে খাদ্যগুলা, ওগুলাকে ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত করতেছে। এরপরে আসো অগ্নাশয়ে, এই যে এই জায়গাটায় পাতার মতো যে অংশটা আমাদের উদ্দীপকে আঁকা ছিল, পাতার মতো অংশটা এখানে অবস্থান করে। এই অংশটা থেকে তোমার কিছু এনজাইম নিঃসৃত হয়। আরেকটা মজার কথা কি জানো? এই যে অগ্নাশয়, এটাকে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়। মিশ্র গ্রন্থি, মিশ্র বলতে মিক্স। কি কি মিক্স থাকবে এখানে? তোমার অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটাই মিক্স থাকতেছে। অন্তঃক্ষরা গ্রন্থি কি করে? হরমোন নিঃসরণ করে, আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমাদের এনজাইম নিঃসরণ করে। তাহলে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটাই একসাথে থাকতেছে কোথায়? এই যে অগ্নাশয়টাতে। এটাকে এজন্য আমরা কি বলবো? মিশ্র গ্রন্থি বলবো। অগ্নাশয়কে বলবো মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা কি করবে? হরমোন নিঃসরণ করবে, আর বহিঃক্ষরা হচ্ছে এনজাইম নিঃসরণ করবে। এখন এই যে এনজাইম, কি কি এনজাইম আছে? 3 ধরনের এনজাইমও নিঃসরণ করতে পারে। 3 ধরনের এনজাইমগুলো হচ্ছে এই 3টা, দেখো এই দিকে তাকাও, লাইপেজ, ট্রিপসিন আর অ্যামাইলেজ। এই যে লাইপেজটা, এটা কি করতেছে? তোমার স্নেহ পদার্থ পরিপাকে সাহায্য করতেছে। লাইপেজ কি করবে? স্নেহ পদার্থ পরিপাকে সাহায্য করতেছে। পলিপেপটাইড, পলিপেপটাইড কি আবার? পলিপেপটাইড হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। পাকস্থলিতে বলছিলাম না আংশিক পরিপাক হয়, ওই পাকস্থলিতে যখন আমিষ জাতীয় খাদ্যের আংশিক পরিপাক হয়েছিল, তখন সে এই পলিপেপটাইডে পরিণত হয়েছিল। এই পলিপেপটাইড বলতে আমি এখন আমিষ বুঝতেছি, তার মানে আমিষ জাতীয় খাদ্যের পরিপাকের জন্য যে ট্রিপসিন প্রয়োজন, এই ট্রিপসিনটা কি করে? আমিষকে অ্যামিনো অ্যাসিড আর সরল পেপটাইডে পরিণত করে। অ্যামিনো অ্যাসিড হচ্ছে তোমার আমিষ জাতীয় খাদ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক, এটাকে আর ভাঙা যায় না। তারপর ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে স্নেহ পদার্থের বা স্নেহ জাতীয় খাদ্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক, এটাকে আর ভাঙা যায় না। এরপরে দেখো শ্বেতসার, শ্বেতসার মানে হচ্ছে তোমার শর্করা। শর্করা জাতীয় খাদ্য এখানে পরিপাক হবে। আমরা কি জানি যে ক্ষুদ্রান্ত্রে তো সকল খাদ্য পরিপাক হয়, এটা তো বারবার বলছি, ক্ষুদ্রান্ত্রে পরিপাক। তাহলে স্নেহ, আমিষ,
শর্করা সবাই পরিপাক হবে। তাহলে শর্করা জাতীয় খাদ্য অ্যামাইলেজের উপস্থিতিতে গ্লুকোজে পরিণত হয়। গ্লুকোজ হচ্ছে তোমার শর্করা বা শ্বেতসারের সবচেয়ে ক্ষুদ্রতম একক, এটাকে কিন্তু আর ভাঙা যায় না। তাহলে আমরা আর ভাঙা যাবে না, একদম সরল উপাদানে চলে আসছি। তাহলে এবার আমাদের কোষ এই উপাদানগুলোকে অ্যাবজর্ব করে নিতে পারবে। তাহলে দেখো তো, এখানে যে লাইপেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ যদি না থাকতো তাহলে কি আমি এই খাদ্যগুলোকে ভেঙে সরল উপাদানে পরিণত করতে পারতাম না। এই যে তিনটা এনজাইম, এই তিনটা এনজাইম আসতেছে কোথা থেকে? এই যে অগ্নাশয় থেকে আসতেছে। অগ্নাশয়ের যে মিশ্র গ্রন্থি, ওখান থেকে আমাদেরকে এনজাইম সাপ্লাই করে। এই তিনটা এনজাইম হচ্ছে এই কাজ করতেছে। তাহলে দেখো, অগ্নাশয় অবশ্যই গুরুত্বপূর্ণ। অগ্নাশয় কিন্তু আবার হরমোনও নিঃসরণ করে। হরমোনটা হচ্ছে আমাদের ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিনের নাম তো আমরা সবাই শুনছি। ফ্যামিলিতে যদি কারো তোমাদের ডায়াবেটিক্স থাকে, সেক্ষেত্রে দেখবা যে বাইরে থেকে ইনসুলিন পুশ করা লাগে। তখন কি হয়, গ্লুকোজের মাত্রা যদি অনেক বেড়ে যায়, তখন ওইটা কমানোর জন্য আমরা ইনসুলিন গ্রহণ করি। আবার যদি গ্লুকোজের মাত্রা কমে যায়, সেক্ষেত্রে বাড়ানোর জন্য গ্লুকাগন আর ইনসুলিন আমাদের রক্তে যে গ্লুকোজের ব্যালেন্সটা বজায় রাখে। তাহলে দেখো, অগ্নাশয় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে ডিউডেনামের ক্ষেত্রে জিজ্ঞেস করছে, তাই না? উদ্দীপকে জিজ্ঞেস করছে যে টি অংশটায়, তার মানে ডিউডেনামে এটা কি কাজ করে? এই যে ডিউডেনামে ও হচ্ছে এই এনজাইমগুলো নিঃসরণ করতেছে, যে এনজাইম আমাদের এই পরিপাকে সাহায্য করতেছে। তাহলে অগ্নাশয়ের কাজ বুঝলাম, আর পিত্তরসের কাজ বুঝলাম। ও কি করতেছে? স্নেহ পদার্থগুলোকে ভাঙতেছে। তাহলে উদ্দীপকে তো আমাদের এইটাই জানতে চাইছে যে টি অংশটায় ওয়াই আর জেড কি ভূমিকা পালন করে। তাহলে চলো আমরা দেখি এই জায়গাটায় যে কথাটা বলছে। টি অংশটা, এই যে টি অংশে, তার মানে হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, মানে এখানে তোমার এনজাইমগুলো আসে, কিন্তু কাজ তো তোমার এই পুরা রাস্তাটাই হচ্ছে, মানে টি অংশটা ক্ষুদ্রান্ত্রে। ওয়াই আর জেড যকৃৎ থেকে পিত্ত রস উৎপন্ন হয়, যেটা হচ্ছে পিত্তথলির কাজ আমরা বলছি। তারপরে জেড অংশ হচ্ছে ওই যে অগ্নাশয়, যেখান থেকে তোমার ওই তিনটা এনজাইম নিঃসৃত হইলো। তাহলে কার্যকারিতা বিশ্লেষণ করলাম, আশা করি বুঝাইতে পারছি। সহজ কথাবার্তা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।